দিদি অনেক দিন ধরেই বলছিল বাড়িটার কিছু একটা গতি কর, শুধু শুধু পড়ে আছে, কেউ থাকেও না, তুইও বাইরে, এভাবে বাড়িটাকে ফেলে রেখে লাভ কি? কথাটা নেহাত মিথ্যে নয়, সত্যিই তো বাড়িটা অনেক দিন ধরে পড়ে আছে। আমিও বাইরে থাকি, দেশের বাড়িটা সেই কবে থেকে অহল্যার অভিশাপ নিয়ে দাঁড়িয়ে। বাড়িটা প্রমোটারের হাতে দেব দেব করে আর দেওয়া হয়নি, নানান কাজের চাপে আমারও আর আসা হয় না। এক দিদি, সেও বিবাহসূত্রে প্রবাসী, বাড়িটা তাই পড়েই আছে। আর আমারও একটু গাফিলতিও ছিল, কত স্মৃতি জড়িয়ে এই বাড়িটা ঘিরে, মন থেকে যেন ঠিক মেনে নিতে পারছিলাম না বাড়িটাকে প্রমোটারের হাতে তুলে দিতে। আছে যখন থাক না, তবু তো রয়ে গেল কিছু। কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম, একটা লম্বা ছুটি নিয়ে কলকাতায়। ইচ্ছে ছিল কাজের কোলাহল থেকে দূরে কিছুটা সময় নির্জনে নিরালায় উপভোগ করব। সকাল সকাল দিদির ফোন, ফিরলি যখন, হাতে যখন বেশ কিছুটা ছুটি, এবার বাড়িটার কিছু একটা গতি কর। দেবেশবাবু তো কবে থেকেই বলছে। দেবেশবাবু মানে লোকাল প্রমোটার, ইদানিং প্রমোটারিতে বেশ ভালো ব্যবসা করেছে। আর দিদির কথাটাও ঠিক, ফেলে রেখে লাভ কি? দেবেশকে বলাই ছিল আজ সকালে গাড়ি নিয়ে পাঁশকুড়ার পথে। কথাবার্তা দরদাম আগে থেকে দিদি করেই রেখেছিল, শুধু কাগজপত্রে সই সবুত করা, বাড়ির চাবিটা হাতে তুলে দেওয়া, আর যদি কিছু দরকারি জিনিসপত্র থাকে তো তার একটা বিলি ব্যবস্থা করা। যদিও কিছুই নেই, বহুদিন ধরে ফাঁকা পড়ে আছে, জিনিসপত্র কবেই সরিয়ে নেওয়া হয়েছে, তবু একবার শেষ দেখা দেখে নেওয়া। ইচ্ছে ছিল বিকাল বিকাল ফিরে আসব। কাগজপত্রে সই সাবুত করতে করতে দুপুর গড়িয়ে গেল। ফিরে যাবার পথে ভাবলাম বাড়িটা একবার শেষ দেখা দেখে যায়। বাড়ির সামনে দাঁড়িয়ে মনটা বিষাদে ভরে গেল। কত স্মৃতি জড়ানো বাড়িটা আজ তার রুগ্ন শীর্ণকায় চেহারায় দুর্বাসার অভিশাপ নিয়ে দাঁড়িয়ে। বোধহয় আজ তার শাপমোচন। ভেতরে ঢুকবো কি ঢুকবো না করেও শেষে ঢুকলাম। না জানি কত প্রাগৈতিহাসিক প্রাণীর বসবাস। মাকড়সার জাল কাটিয়ে ভেতরে ঢুকতে না ঢুকতেই গুটি কয়েক পায়রার ডানা ঝাপটিয়ে উড়ে গেল। পুরু ধুলোর চাদরে ঢাকা আপাদ মস্তক, কিছু আবর্জনার স্তূপ এদিকে ওদিকে। ঘুরে ঘুরে দেখছিলাম, যেন শেষ দেখা। হঠাৎ সিঁড়ির নিচে একটা টিনের বাক্স চোখে পড়ল। ছোটবেলায় স্কুলে নিয়ে যাওয়ার বইয়ের বাক্স। জিনিসপত্র তো কিছু থাকার কথা নয়, অনেক আগেই নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে বাক্সটা এখানে কিভাবে রয়ে গেল? আর কী বা আছে? একটু কৌতূহলবশত বাক্সটা খুলি। কিছু ছেঁড়া ম্যাগাজিন, খবরের কাগজ, হাবিজাবি খাতা। নেড়েচেড়ে দেখতে গিয়ে একটা সাদা কালো ছবি ম্যাগাজিনের ভেতর থেকে ফস করে নিচে পড়ে। ছবিটা হাতে তুলে নিয়ে স্তম্ভিত হয়ে যায়। একটা বিবর্ণ ছিঁড়ে যাওয়া সাদা কালো ছবি, স্টেশন থেকে একটু এগিয়ে গিয়ে বড় রাস্তার ওপর তোলা, আমার আর রিমার। সাইকেলের সিটে আমি, রিমা সামনে বসে, আমার মুখের দিকে তাকিয়ে। এক রাশ ঘন কালো চুল ডান কাঁধ ছাপিয়ে ঝর্ণার মতন বাঁধন ভেঙে নেমে এসেছে। মনে পড়ে এক বিকালে আমার এক বন্ধু ছবিটা তুলে দিয়েছিল, পরে নেগেটিভ থেকে প্রিন্ট করে নিয়েছিলাম। ছবিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কত স্মৃতি আলগোছে বেরিয়ে আসতে থাকে একের পর এক, ছায়া ছবির মতো। রিমা আমার সমবয়সী, আমার ছোটবেলার বন্ধু। একসাথে খেলাধুলা করা, পড়াশোনা করা, বেড়ে ওঠা। আমাদের বাড়িতে ছিল রবাত যাতায়াত, যখন তখন চলে আসতো। এই অঙ্কটা একটু দেখিয়ে দিবি? দেখি তুই কিভাবে করেছিস বলে হাজির। আমিও যেতাম ওদের বাড়ি। স্কুল থেকে ফেরার পথে আমার সাথেই আসতো সাইকেলে। এভাবেই বড় হয়ে উঠেছিলাম। কখন যে আমরা একে অপরের ঘনিষ্ঠ হয়ে উঠেছিলাম বুঝতে পারিনি। দুজনে একে অপরকে ছাড়া থাকতে পারতাম না, তবু মুখ ফুটে আমরা কেউ কাউকে কিছু বলতে পারিনি। হয়তো হারাবার ভয় ছিল, প্রত্যাখ্যানের ভয়, ঠিক জানি না। তারপর আমি কলকাতা চলে এলাম পড়তে। যাতায়াতের অসুবিধার জন্য রয়ে গেলাম হোস্টেলে, আর রিমা রয়ে গেল পাঁশকুড়াতে। ছুটি ছাটাতে আসতাম, রিমাও দৌড়ে চলে আসতো বাড়িতে, জমিয়ে গল্প করত, কলকাতার গল্প।
অবাক হয়ে শুনতো। বলতো, বিয়ে করলে আমি ঠিক কলকাতার ছেলেকে বিয়ে করব। কত ঘুরবো। তাই? তার মানে তোর ছেলে ঠিক করা আছে বল? আছেই তো, একেবারে খোদ কলকাতার ছেলে। তা সে কে? বলবো কেন? বল না বাবা, নামটা তো শুনি। হি হি, সময় হলে ঠিক বলবো। এখন চল দেখি, ঘুরে আসি বড় রাস্তা থেকে। কেমন চারিদিকে কাশফুল ফুটেছে, পুজো পুজো গন্ধ। এবার পুজোয় থাকবি তো? এমনি এক পুজোর দিনেই ছবিটা তোলা। হ্যাঁ, রিমা নামটা বলেছিল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছিল। দেরি হয়ে গিয়েছিল আমারও। আমি তখন উচ্চ মাধ্যমিক শেষ করে অনার্স নিয়ে পড়াশোনা করছি। ছুটিতে বাড়ি এসে মার কাছে শুনি রিমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। মাথায় আকাশ ভেঙে পড়ে, বুকের মধ্যে কোথাও যেন একটা চিনচিনে ব্যথা অনুভব করি। দৌড়ে গিয়েছিলাম রিমাদের বাড়ি। রিমা ঘরের মধ্যে বসেছিল, কেমন যেন বিষণ্ণ। মনের মধ্যে সেই উচ্ছ্বাসটা যেন নেই। দিঘির মতো অনেক শান্ত। কেমন যেন বদলে গিয়েছে। চেনা রিমাকে অচেনা লাগে। আমাকে দেখে বলে, চল, তোর সাথে কথা আছে। কোথায়? বড় রাস্তায়। সাইকেলে বড় রাস্তায় পৌঁছে নামি। হঠাৎ রিমা আমার জামার কলারটা চেপে ধরে বলে, বল, তুই আমায় ভালোবাসিস? বিয়ে করবি আমায়? বল, করবি? কিছুটা হতবাক হয়ে বলি, তোর তো বিয়ে ঠিক হয়ে গেছে, আর কদিন পরেই বিয়ে। পালাবি? এ হয় না। কাকা কাকিমা কি ভাববে? আমার বাবা মাই বা কি মনে করবে? আর পালিয়ে যাবই বা কোথায়? আমার তো চাকরি নেই, হোস্টেলে থাকি। রিমা একটু থম মেরে যায়, তারপর বলে, শুধু একবার বল তুই আমায় ভালোবাসিস। আর কিছুই চাই না। ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে যে কতক্ষণ কেটে গেছে জানি না। হ্যাঁ, সেদিন রিমাকে বলেছিলাম, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। সাইকেলে তাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। কেঁদে ফেলেছিল রিমা। বুকের মধ্যে মুখ লুকিয়ে কেঁদে আমার জামা ভিজিয়ে দিয়েছিল। বলেছিল, কেন তুই আগে বলিসনি? কেন কেন কেন? সেদিনের সাক্ষী শুধু আমি আর রিমা। বিয়ের দিন রিমা খুব কান্নাকাটি করেছিল, কিন্তু কালের নিয়ম খণ্ডায় কে? তারপর আমারও আর বিয়ে করা হয়নি। জীবনের বিভিন্ন খাতে ঠক্কর খেতে খেতে জোয়ার ভাটায় কেটে গেল এতগুলো বছর। মনটা ভারী হয়ে ওঠে। বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে আসি বড় রাস্তায়। গাড়ি থেকে নেমে দেখছিলাম জায়গাটা ঠিক যেন একই রকম আছে। সেই বড় পিচের রাস্তা, দুপাশে খোলা মাঠ, গাছগাছালি, কাশফুল, শুধু যেন আমি আর রিমা নেই। হঠাৎ চোখে পড়ে একটু দূরে দুজনকে, নতুন দিনের নতুন যাত্রী। সাইকেল পাশে দাঁড় করিয়ে রেখে আপন মনেই গল্প করছে। কতই বা বয়স হবে, 16-17? ঠিক যেন আমি আর রিমা। প্রবাহমান জগৎ, সময় বদলে যায়, স্থান কাল পাত্রের বদল হয়, কিছু ভালো লাগা মুহূর্তগুলো রয়ে যায় সারা জীবন। ছবিটা বুক পকেটে রেখে গাড়ি স্টার্ট করি কলকাতার পথে। স্মৃতিটুকু থাক শুধু নিজের। ধন্যবাদ।